experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। চমকে উঠল হাদিদ। ভাগ্নির দৃষ্টি বলছে একটা আঘাত যদি মেয়েটার শরীরে পড়ে তাহলে সে আর আস্ত থাকবে না। সুলতানকে উঠে আসতে দেখে ক্রুর হাসি ফুটে উঠেছে বেগমের অধরে। মনোযোগ ফিরে পেল যেন এক নিমেষে। এবার বুঝি আসল লড়াই শুরু হলো। জোর হাতে আঘাত করছে সে। কয়েক মুহূর্তের ব্যবধানেই নাস্তানুবাদ হয়ে উঠল হাদিদ। রীতিমতো হাঁপাচ্ছে সে। এবার উচ্ছ্বাসিত হলো ফাইজা, চেঁচিয়ে বলল, লেবুর শরবত দেব নাকি মামা? এমন উপহাসে ভেতরে ভেতরে ফুঁসে উঠল হাদিদ। দ্রুত ফায়জার মুখ চেপে ধরলো হাফসা, চোখ রাঙিয়ে বলল, একদম চুপ। হাঁপাচ্ছে হাদিদ। খানিক বাদে বেগমের নিকট হার মানতে হলো তাকে। তলোয়ার ফেলে দিয়ে মুখ লুকাতে গটগট করে ঢুকে পড়ল মহলে। সামান্য এক নারীর কাছে হেরে ভীষণ অপমানিত বোধ করল সে। বেগমের জেতার খুশিতে উল্লাসিত ধ্বনি তুলল সৈনিকগণ। বড় বড় শ্বাস নিয়ে সুলতানের দিকে চেয়ে অথর প্রসারিত করল বেগম। কিন্তু এই হাসিটা একদমই গলবে না আজ সুলতান। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে মহলে চলে গেল। একবারের জন্য ফিরল না বেগমের দিকে। হতাশ হলো বেগম। সে ভেবেছিল তার কাছে এগিয়ে আসবে মানুষটা। ভীষণ ক্লান্ত দেহ নিয়ে তোফার কাছে এগোলো সে। ঘরমার তো হাত দুটো বাড়িয়ে বলল, প্রস্তুত হয়ে নাও আম্মু, অভিমান ভাঙাতে হবে যে আমাদের। প্রচুর পরিশ্রম করতে হবে মনে হচ্ছে। সকলে প্রস্থান করলেও রয়ে গেছে জারনা। সুলতান আর বেগমের রাগারাগি মান অভিমানী লক্ষ্য করছিল সে। হতাশ হয়ে বিড়বিড়িয়ে বলল, কে জানে আবার কি করেছে জোফিয়া, এই মেয়েটাও না। পেছন থেকে এগিয়ে এলো মাহতাব, কাঁধের কাছে মুখ এগিয়ে বলল, শান্তি পেয়েছো এবার? জিতে গেছে তোমার বোন, আর ব্যথাও পায়নি। শান্তি আর পেলাম কই? জোবিয়া নিশ্চয়ই আবার উল্টো পাল্টা কিছু করেছে। সুলতান কেমন উপেক্ষা করে চলছে ওকে দেখলে না? আফসোসের স্বর জারনাবের। বিরক্ত হলো মাহতাব। আবারও বোন? ঝাঁঝালো গলায় বলল, আমার কিছু বলার আছে তোমাকে, আজ্ঞা করলে ব্যক্ত করতে পারি। ফিরল জারনাব, ব্যস্ত হয়ে বলল, আমারও কিছু বলার আছে তোমাকে। আগে আমি। না, আগে আমি বলবো। ঠিক আছে, বলো। হার মানল মাহতাব। কোনো কিছু না ভেবেই জারনাব বলে উঠল, আমি বিবাহিত আজমাইন, জানো তুমি? ব্রু কুচকালো মাহতাব, বিরক্ত কণ্ঠে বলল, মানেটা কি? একদম আজে বাজে মজা করবে না, বলে দিচ্ছে। মজা নয় আজমাইন, সত্যিই বিবাহিত আমি। শুধু বিবাহিত নয়, বিধবাও। চমকালো মাহতাব, রাগান্বিত হয়ে বলল, থামো, আমার এই ধরনের মজা পছন্দ নয় চুই। আমি সত্যি বলছি, এই সাম্রাজ্যে আসতে না আসতেই আপাজান আমার বিবাহ দিয়েছিল, কিন্তু কিছুদিনের ব্যবধানেই আমার স্বামীর মৃত্যু হয় যুদ্ধে। একজন 25 বছর বয়সী মেয়ে অবিবাহিত কিভাবে থাকবে বলো? আমি সাহাদকে খুব ভালোবাসি, এখনো তাই একা রয়েছে। তোমাকে জানানো হয়নি, তাই আর জানিয়ে দিলাম। স্বাভাবিক কণ্ঠ জারনাবের, বিন্দুমাত্র মিথ্যের রেশ নেই দৃষ্টিতে। কয়েক পা পিছিয়ে গেল মাহতাব, শান্ত দৃষ্টি অশান্ত হলো। কানের কাছে বেজে উঠল একটি বাক্য, সাহাদকে খুব ভালোবাসি আমি। সাহাদ নামটা বড্ড বিষাক্ত ঠেকল। বুকে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। অচেনা অদেখা মৃত সাহাদ তার ঘৃণার কারণ হয়ে উঠল মুহূর্তেই। বউয়ের জেদ রাখতে আমি নিজেকে ধ্বংস করতেও দুবার ভাববো না। এ তো সামান্য কপাল কেটেছে মাত্র। ছেলের এহেন বেপরোয়া কথাবার্তায় রাগে গজগজ করে উঠল ওয়াসিফা সুলতান। বড় বড় শ্বাস নিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করল সে। রাগলে চলবে না, সে জরুরি কথা বলতে শাহজাইনকে ডেকেছে। মাথা ঠান্ডা রাখতে হবে, নিজেরও ছেলেরও। নিজের কেদারা খানিকটা এগিয়ে নিল ছেলের দিকে, শান্ত ভঙ্গিমায় বলল,
তুমি কি টের পাচ্ছ নিজের উন্মাদনা? পূর্বের তুলনায় কতটা হিংস্র হয়ে উঠেছে তুমি। জিদার নামের কয়েদিকে অযথা মেরেছো জানোয়ারের মতো। ইচ্ছে করে এলিজাকে দেখাতে গিয়ে ওর হাত পা খুলে দিয়ে নিজের কপাল কেটে এসেছো। এর আগেও এলিজার কারণে বহু অন্যায় করেছো তুমি। বারবার নিয়ম ভেঙেছো, বিধান বদলেছো, দাঁড়িয়াকে হত্যা করেছো। সেটা নাইবা বললাম, ওটা জরুরি ছিল, কিন্তু বাকিদের কেন? এর আগে কতগুলো ছেলেকে নৃশংসভাবে মেরে তাদের লাশ বালুতে গেড়ে দিয়েছো। সেই খবর এখনো জানে না এলিজা, কিন্তু আমি জানি। এলিজাকে ভালোবাসতে গিয়ে আর কত নিচে নামবে তুমি। যতটা নিচ পর্যন্ত এলির অস্তিত্ব খুঁজে পাবো। দৃঢ় কণ্ঠ সুলতানের। বিরক্ত হয়ে উঠল ওয়াসিফা সুলতান, ঝাঁঝালো গলায় বলল, তুই এলিজা তোমার এই হিংস্র রূপ পছন্দ করে না, তোমার কোমল রূপটাকেই ভালোবেসেছিল সে। এই কারণে আমি নিজের কোমল রূপটাই প্রকাশ করি ওর সামনে। হিংস্রতা তো প্রকাশ করিনি, তাহলে ভালোবাসবে না কেন? বাসবে ভালো। হতাশ হলো ওয়াসিফা সুলতান। ছেলে যেন তার বাচ্চাদের মতো জেদ করছে। যখন থেকে তার কামরায় এসেছে সেইটাই বোঝানোর চেষ্টা করছে এই হিংস্রতা অশান্তি টেনে আনবে তাদের সংসারে। কিন্তু ছেলে বুঝলে তো, কপট রেগে বলল, আর আজ কি করলে তুমি? ওই ছেলেটাকে তখন মারতে গিয়েছিলে তাই না? আমি দেখেছি তোমার রাগান্বিত চেহারা। মারলি না কেন শেষ পর্যন্ত? ওকে মারলে এলি রাগ করতো, বাহানা করতো দূরে যাওয়ার। আর আমি এক্ষেত্রে কোনো সুযোগ দিতে চাই না, এক চুলও না। সব বোঝো আর এটা বোঝো না যে যার জন্য এসব করো তুমি তুমি সেই পছন্দ করে না তোমার এই কাজকর্ম। কোনোদিন জানতে পারলে সে নিজেই ছেড়ে যাবে তোমাকে। এলিজার জেদ সম্পর্কে অবগত তুমি। এলি কখনোই ছেড়ে যাবে না আমাকে, আসমান ভেঙে জমিনে মিশলেও না। হয়তো রাগ করবে, তবে তা ক্ষণস্থায়ী, মানিয়ে নেব আমি। তবুও তুমি তোমার উন্মাদনা ছাড়বে না, তাই তো? আজ কপাল কেটে এসেছো, কাল গলা কেটে আসবে। সাম্রাজ্যের প্রতি চিন্তা চেতনা কিছু বাকি আছে তোমার? নাকি এলিজাকে ফিরে পেয়ে সব কিছুই ভুলে গেছো? সবই মনে আছে আম্মা, কিছুই ভুলিনি। আপনি তো আমাকে জানেন, তাহলে এসব কেন বলছেন অযথা? রাগটা আমার ছোট থেকেই বেশি। এলির জন্যই বিবাহের পর সেটা কমিয়ে শূন্যের কোঠায় এনেছিলাম। ভেবেছিলাম আমার যেই কোমল রূপটাকে এলি ভালোবেসেছে সেটাই আপন করে নেব, কিন্তু আমার কোমল রূপ এলিকে বাঁচাতে পারেনি, আগলে রাখতে অক্ষম হয়েছে। প্রকৃতি নির্দয়ভাবে ছিনিয়ে নিয়েছিল এলিকে, কেউ ফিরিয়ে দিতে পারেনি, কেউ না। কিন্তু সবার প্রচেষ্টা ব্যর্থ করে আবার আমার কাছে ফিরে এলো এলি। আমি আরো একবার সুযোগ পেলাম, এই সুযোগ আমি পায়ে ঠেলবো না। এবার আমি এক বিন্দু কাউকে ছাড় দেব না, যে সামনে আসবে তাকেই মরতে হবে। কেমন যেন ঝংকার তুলল সেই কণ্ঠ। হার মানল ওয়াসিফা সুলতান। ছেলে এখন তার কথা শুনবে না তা সে বুঝে গেছে। দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা বাদ দাও, তার যুদ্ধের ব্যাপারে কিছু ভেবেছো? তোমার পিতা বলছিল যত দ্রুত সম্ভব যুদ্ধের প্রস্তুতি নিতে। হ্যাঁ, দ্রুতই পার্শ্ব সাম্রাজ্যে আক্রমণ করব। মাহতাবকে বলে দিয়েছি যেন সাম্রাজ্যে কোনো নতুন লোক দেখলে বন্দি করে ফেলে। ওমান নিশ্চয়ই খবরাখবর নিতে গুপ্তচর পাঠাচ্ছে। যুদ্ধ ব্যতীত কোনো সমাধান নেই, কিন্তু তার আগে এলিকে উত্তরীয় সাম্রাজ্যে রেখে আসতে হবে। কপাল কুঁচকে ফেললেন ওয়াসিফা সুলতান। কেন হঠাৎ সেখানে কেন? পিতার মহলে যেতে কারণ লাগবে এখন? না, কিন্তু হুট করে পাঠাতে চাইছো। এলিজাকে ছাড়া তুমি থাকবে বলে আমার বিশ্বাস হচ্ছে না। আবার সাম্রাজ্য ছেড়ে বইয়ের আঁচল ধরে সারা জীবন ওখানে থেকে যাওয়ার পরিকল্পনা করনি তো? কি সব বলছেন আম্মা? আমি কোথাও যাব না। মাহতাব রেখে আসবে গিয়ে। ও এখানে থাকলে যুদ্ধের প্রস্তুতি শুরু করা যাচ্ছে না। আমাদের সাথে যুদ্ধে যাওয়ার বায়না ধরবে। আর একবার তালবাহানা শুরু করলে না নিয়ে যাওয়া পর্যন্ত থামবে না। বাধ্য হয়ে তখন আমার ওকে নিয়ে যেতে হবে সাথে। তাতে সমস্যা কোথায়? এলিজা দক্ষ যোদ্ধা, সে সাথে গেলে তোমার সুবিধাই হবে। আকস্মাৎ যেন আঁতকে উঠল সুলতান। শঙ্কা দেখা দিল দৃষ্টিতে, ভীত মুখভঙ্গি। তৎক্ষণাৎ উত্তেজিত অধর নাড়িয়ে বলল,
কিছুতেই না। উমার ওকে ব্যবহার করবে আমাকে পরাস্ত করতে। এটা যুদ্ধক্ষেত্র, কোনো দাওয়াত রক্ষা করতে যাচ্ছি না যে বউ সাথে করে নিয়ে যাব। ও যাবে না ওখানে। বলো যে তুমি ভয় পাচ্ছ, ওর ক্ষতি হয়ে যায় যদি সেই ভেবে। হ্যাঁ পাচ্ছি, ভয় পাচ্ছি আমি। এলি যাবে না যুদ্ধে। খানিকটা উচ্চস্বরেই চিৎকার করে উঠল সুলতান। মোটেই অবাক হলো না ওয়াসিফা সুলতান, যেন সে জানতো সুলতানের নিকট থেকে এমন প্রতিক্রিয়াই আসবে। তবে রাগ হলো বড্ড। জেনে শুনে একজন ভালো যোদ্ধাকে সাথে না নেওয়া এইটা কেমন সিদ্ধান্ত? একজন সুলতানের নিকট অন্তত এমন আচরণ শোভা পায় না। ওকে ছাড়া এতদিন থাকতে পারবে তুমি? যুদ্ধের প্রস্তুতি নিতে অন্তত 5 দিন লেগে যাবে, আর যুদ্ধে গিয়ে কতদিন লাগবে তার তো হিসেবই নেই। পারবে তো থাকতে? নড়ে উঠল গম্ভীর পুরুষ। কাতর হলো তার দুই নয়ন। কেদারার হাতল শক্ত করে চেপে ধরে অনুভব করলো কিভাবে থাকবে সে। একদম থাকতে পারবে না। খুব কষ্ট হবে তার, কিন্তু সেই কষ্ট অবশ্যই চিরতরে প্রিয়তম স্ত্রীকে হারিয়ে ফেলার কষ্টের চেয়ে বেশি নয়। দৃঢ় কণ্ঠে বলল, পারবো। সামান্য এ কদিনে কি বা হবে, দেখতে দেখতে কেটে যাবে। তার দৃষ্টিতে ব্যথার রেশ এখনই ফুটে উঠেছে। স্বীকার না করলেও ছেলের মনোভাব বুঝতে বেগ পেতে হলো না ওয়াসিফা সুলতানকে। খুবই ধীর স্বরে বিড়বিড়িয়ে বলল, পারবে না তুমি শাহজাহান। মাঝপথে তুমি যুদ্ধ ফিরে চলে আসলেও অবাক হব না আমি। এলিজাবেথেতে তুমি টিকতে পারবে না দুদণ্ড। কিন্তু মুখে বিষয় বদলে বললেন, তা না কি বলেছে? বিবাহের কথা আগাবো? না, ও এখন বিবাহ করতে চায় না, খানিকটা সময় চেয়েছে। তাই আপাতত এই আলোচনাটা বন্ধ থাক, ওর সম্মতিতে আবার শুরু করা যাবে। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। আলোচনা শেষ বুঝে উঠে দাঁড়ালো সুলতান। সালাম প্রদান করে পা বাড়ায় দ্বারের দিকে। পেছন থেকে ভেসে এলো ওয়াসিফা সুলতানের উচ্চ কণ্ঠ, অযথা হিংস্রতা কিন্তু একদমই পছন্দ করে না এলিচা। থেমে গেল সুলতান। কিয়ৎক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল। পরক্ষণেই পা চালিয়ে পেছনে না ফিরে বলে উঠল, আমাকে পছন্দ করে এলি, আমার সব কিছু পছন্দ করে। বিরক্ত মুখে বিষাদ ধারণ করে জার্নাবের কামরায় বসে আছে বেগম। পালঙ্কে বসে পা দোলাচ্ছে আনমনে। একে তো সুলতানের কোনো পাত্তা পাচ্ছে না, সেই বিকাল থেকে সে তার সামনেই আসছে না। সব সময় সৈনিক অথবা সেবকের ভিড়ে থাকছে। এখন আবার আম্মার কামরায় গিয়ে বসে আছে। সে আশেপাশেও ভিড়তে পারছে না। কোনো মানে হয় এসবের? তার উপর তার মহান বুবু ঝরঝর করে মাহতাবকে নিজে সব কিছু বলে দিয়ে এখন আরামে বসে আছে। এদিকে মাহতাব বেচারার কোনো খোঁজই নেই তারপর থেকে। নিশ্চয় খুব কষ্ট পেয়েছে, অথচ তার বুবু বুঝতেই পারছে না সে কাউকে কতটা আঘাত দিয়েছে। কবে বুঝবে? মরার পর? অসহ্য লাগছে একদম। এদিকে সুলতান আর একদিকে বুবু। ইচ্ছে করলো একবার মাহতাবের কথা শুধাতে, আবার ভাবলো কি দরকার, নিজেদেরটা নিজেরা বুঝে নিক। মাঝখানে ঢুকে রুটি পাকানোর ইচ্ছা হলো না মোটেও। তোহফাকে কোলে নিয়ে এটা ওটা বলছিল জার্নাব। এমন সময় দাঁড়ে কড়া নাড়ল কেউ। অনুমতি পেয়ে দ্বার ঠেলে প্রবেশ করলো শেহজাদি তানহা, আর তার পেছনে তার সেবিকা আনাবিয়া। হাকে আসতে দেখে ভীষণ অবাক হলো জার্নাব। এসেছে পর্যন্ত তাদের কোনো কথা হয়নি, আর না তো আলাপচারিতা হয়েছে। তাহলে হঠাৎ এখানে? ভাবনার মাঝে মুচকি হেসে এগিয়ে এলো তানহা। সালাম প্রদান করলো মিষ্টি ভাষায়। অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলল, তোহফাকে নিতে এলাম। তোহফা ছুটে তার কোলে উঠে যায়। তানহা পুনরায় বলল, আপনি বলবো না কি তুমি বলবো? আপনিই বলি, যেহেতু আপনি ভাবির বড় বোন। যেটা ইচ্ছা বলতে পারো, সমস্যা নেই। খানিক ইতস্তত করছে জার্নাব। সাম্রাজ্যের শেহজাদি তাকে আপনি করে বলবে। হুট করে সম্পর্কগুলো কেমন বদলে যায়। সামান্য কিছু আলাপচারিতা করে চলে যায় তানহা। যাওয়ার পূর্বে ঘাড় ঘুরিয়ে বলল, কিছু হয়েছে ভাবি? কাতর দেখাচ্ছে তোমাকে।
কি করবো বলো, তোমার ভাই ফুলে রুটি হয়ে আছে। রুটি? ভ্রু কুচকালো জার্নাব। সিদ্ধ করে গলিয়ে নরম করে ফেলো। হাসতে হাসতে চলে গেল তানহা। দাঁড় এঁটে দিল জার্নাব। বোনের গোমরা মুখের দিকে আর চোখে তাকালো। হয়েছেটা কি? তখন থেকে অমাবস্যা লেগেছে যেন মুখে। গলা খাকারি দিয়ে বলল, এভাবে থম মেরে এখানে বসে না থেকে যাও, গিয়ে রাগ ভাঙাও। সহসা চোখ মুখ কুঁচকে নিল বেগম। আক্ষেপ করে বলল, এই কথাটা অন্তত তুমি বলো না, শোভা পাচ্ছে না। কেন? কি করেছি আমি? খটমট করে তাকালো বেগম। এত কিছু করে এখন জিজ্ঞেস করছে কি করেছে। মুন্ডু করেছো, আমার মুন্ডু করেছো তুমি। হাঁ করে চাইলো জার্নাব। হয়েছেটা কি? তার উপর খেপেছে কেন আবার? সে করেছেটা কি সেটাই তো বুঝতে পারছে না। তখন আজমাইন মুখ ফুলিয়ে চলে গেল, আর এলো না। এখন জোভিয়া মুখ ফুলিয়ে বসে আছে। ওদিকে সুলতান নাকি ফুলের রুটি হয়ে গেছে। কেন রে বাবা, ফোলাফুলির প্রতিযোগিতা চলছে নাকি? কই, সে তো জানে না। জানলে সেও একটু অংশগ্রহণ করত। বেগম পুনরায় বলল, মাহতাব কোথায়? জানি না, কোথায় যেন গেল। মন খারাপ মনে হলো কোনো বিষয়ে। আচ্ছা, এত কিছু বোঝো তুমি? অবাক হওয়ার ভান ধরল বেগম। সোফিয়া, কি শুরু করেছো? সমস্যা কি বলবে তো? উল্টো পাল্টা কাজ করেছো। এখন সুলতান পাত্তা দিচ্ছে না, সেই ঝাঁজ আমার উপর কেন উঠাচ্ছ? অসহায় চোখে তাকালো বেগম। বুবুর হৃদয় মস্তিষ্ক সর্বাঙ্গ জুড়ে মিশে আছে সাহাদ। সেই পুরুষের মৃত্যুর পরেও এতগুলো বছর খুব যত্নে তার স্মৃতি বুকে ধারণ করেছে। পাগলের মতো এখনো ফিরে পেতে চায় তাকে। মৃত্যুর দ্বার ভাঙার সাধ্য থাকলে বোধহয় সেখান থেকেই ফিরিয়ে আনতো সাহাদ নামক প্রেমিক পুরুষটিকে। তার ধারণা সাহাদ অপেক্ষা করছে তার জন্য। ওপারে তার আশাতেই পথ চেয়ে আছে। সে কি করে এখন বলবে তোমার সবচেয়ে ভালো বন্ধুটাও তোমাকে চায়, খুব করে চায়। তুমিই তার মন খারাপের কারণ। বলতে পারবে না সে, কিছুতেই বলতে পারবে না। বড্ড কষ্ট পাবে তার বুবু, হয়তো চলেও যাবে এখান থেকে। তার চেয়ে মাহতাব যদি এখনো চায় বুবুকে, তবে ধীরে ধীরে তাকে আঁকড়ে নিক ভালোবাসার চালে। বুবু ফিরে পাক একটা রঙিন জীবন। সাদকে ভুলে নয়, বরং তার পাশাপাশি খানিকটা জায়গা নিয়ে চলুক মাহতাবের হাত ধরে। প্রিয়তমাকে ভালো থাকতে দেখে সাদ কি রাগ করবে? হুম, রাগ করবে না, শান্তি পাবে সে। প্রিয়তমার রঙিন জীবন শান্তি দেবে তাকে। সাহাদ নামক পুরুষটাকে সে কখনো দেখেনি, তবে যতটা শুনেছে ততটুকুতেই আক্ষেপ জাগে মানুষটা বেঁচে নেই বলে। ভালো থাকুক সে, জান্নাতবাসী হোক। সে উঠে চলে যেতে ধরলে ডেকে উঠল জার্নাব। কোথায় যাচ্ছ? সুলতানের কাছে। হাসলো জার্নাব। প্রসারিত অধরের আড়ালে ব্যথিত হলো তার নারী হৃদয়। সাহাদ বেঁচে থাকলে তাদেরও এমন একটা খুনসুটিময় সংসার হতে পারত। রাগ থাকতো, অভিমান থাকতো, তোহবার চেয়ে বড় হতো নিশ্চয়ই তাদের সন্তান। কিন্তু আজ সে একা, নেই সাহাদ, কোথাও নেই। এত বড় পৃথিবীর আনাচে কানাচে কোথাও তার অস্তিত্ব নেই। ছলো ছলো আঁখি বেয়ে ঝপ করে পড়লো অশ্রুকণা। কাতর স্বরে আওড়ালো, কেন সাহাদ, কেন ফাঁকি দিলে আমাকে? আসো না, একটা বার ফিরে আসো। দেখো, আমি ভালো নেই, একটুও ভালো নেই। প্রতি মুহূর্তে ছটফট করি তোমার সুঘ্রাণ পেতে। তোমায় একটা বার ছুঁয়ে দেওয়ার জন্য কত হাহাকার আমার। লম্বা চুলগুলোতে কত বছর বিনুনি গাঁথি না, তা কি তুমি দেখো না? হিজাবের আড়ালে পড়ে রই এলোমেলো হয়ে। তোমার কি ইচ্ছা হয় না সযত্নে গুছিয়ে দিতে? আমার কাছে ফিরে এসো না একবার। শুধু তুমি একবার এসে ধরা দাও, কতদিন তোমায় দেখি না। আম্মার কামরা ছেড়ে নিজ কামরা থেকে হাঁটছিল সুলতান। পথিমধ্যে বেগমকে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখে কদম থামল, কপাল কুঁচকালো।
গোমরা মুখে দোকান ধরে অধর বিছড়াচ্ছে বেগম। সহসা ব্যস্ত হয়ে আশেপাশে চাইল সুলতান। না, কেউ নেই। সেবক সৈনিক কারো অস্তিত্ব নেই আশেপাশে। স্বস্তির শ্বাস ফেলে বুকে হাত দিল। কেউ দেখলে যেন বিশাল ক্ষতি হয়ে যেত তার। চোখ মুখ কুঁচকে রাগান্বিত দৃষ্টিতে দেখল বেগমের দিকে। অধর বিছড়াচ্ছে, আবার গোমরা মুখে অধর বিছড়াচ্ছে। কি মারাত্মক সুন্দর দৃশ্য! চোখ দুটো বড় বড় হলো মুহূর্তেই। কিন্তু হুট করে মনে পড়ল, সে তো রাগ করেছে, কথা বলবে না, ভুলবে না এসব সৌন্দর্যে, যা ইচ্ছা করুক। বেগমকে উপেক্ষা করে হন হনিয়ে চলে গেল সে। খুব বেশি এগোতে পারল না। ছুটে এসে পথ আঁকলে দাঁড়ায় বেগম। এক পা দুপা করে তার দিকে এগোচ্ছে। বারংবার চমকে উঠছে সুলতান। গলা শুকিয়ে এলো। অসহায় হলো শক্ত পুরুষ। দুর্বলতা দমাতে রাগান্বিত স্বরে বলে উঠল, এসব কোন ধরনের অভদ্রতা? পথে ঘাটে এমন ব্যবহার করতে লজ্জা করছে না তোমার? লাজ লজ্জা সব গুলিয়ে খেয়ে ফেলেছো? প্রথমত এটা পথঘাট নয়, আমার একমাত্র স্বামীর মহল। আর দ্বিতীয়ত লাজ লজ্জা সত্যি গুলিয়ে খেয়ে ফেলেছি একটা নির্লজ্জ বেহায়া লোকের সাথে থাকতে থাকতে। পার্শ্ব প্রতিক্রিয়া বলে এটাকে। বেশ ভাবের সাথে কথাখানা বলে উঠল বেগম। চুপসে গেল সুলতানের মুখশ্রী। তার রাগ ভাঙাতে এসে তাকেই অপমান করছে। সাম্রাজ্যবাসী শুনলে ঘাড় ধাক্কা দিয়ে তাকে সুলতানের আসন থেকে নামিয়ে দিত। নিজের রাগ আর মান সম্মান দুটোকেই বাঁচাতে চাইলে এক্ষুনি এই নারীর সামনে থেকে চলে যেতে হবে। যেই ভাবা সেই কাজ। বেগমকে ভেঙিয়ে হাঁটা ধরল কামরার দিকে। বেগমও যেন আজ পণ করেছে তার পিছু ছাড়বে না। সুলতান এক পা বাড়ালে সে দুই পা বাড়ায়, এমনকি সুলতানের হাঁটার ভঙ্গিমাও নকল করছে। সুলতান পাগড়িতে হাত দিলে সে হিজাবে হাত দেয়। এতটাই মনোযোগ দিয়ে সুলতানের দিকে চেয়ে আছে যেন এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো কাজ নেই তার জীবনে। সুলতান ডান দিকে তাকালে ডান দিকে তাকায়, বাম দিকে তাকালে বাম দিকে তাকায়। পারলে যেন শ্বাস প্রশ্বাসটাও অনুকরণ করতো সে। পেছনে না ফিরেই রাগে কিরমির করে উঠল সুলতান। পৃথিবীতে বোধহয় রাগ ভাঙানোর এমন অভিনব কৌশল এবারই প্রথম আবিষ্কৃত হচ্ছে। রাগে গজগজ করতে করতে কামরায় চলে গেল। শব্দকর দ্বারের কপাট খুলল। পালঙ্কে বসে পা ঝুলিয়ে আচমকা ঘুম ভের হয়ে উঠল। চিন্তা হচ্ছে যুদ্ধে কি ঘটবে জানা নেই। এলিকে কিছুতেই ওখানে নেবে না সে, কিন্তু মেয়েটা যে একদমই মানবে না তার কথা। উত্তরীয় সাম্রাজ্যে যাওয়ার জন্য রাজি করাতে ঘাম ছুটে যাবে তার, তা সে ভালোই টের পাচ্ছে। ভাবনার মাঝেও শান্তি মিলল না। চারপাশ ভরে উঠল রজনীগন্ধার সুবাসে। পায়ে নরম হাতের ছোঁয়া পেতেই চকিতে ফিরল সে। মধুর এই স্পর্শে বিচলিত হলো মুহূর্তে। দু হাতে তার পা জড়িয়ে ধরে পা ভাঁজ করে মেঝেতে বসে আছে বেগম। তাকে তাকাতে দেখে মিষ্টি একটা হাসি ছুড়ে দিয়ে শক্ত গলায় বলল, বলুন ক্ষমা করে দিয়েছেন। অস্বস্তিতে বলল সুলতান। বেকুব একটা, এভাবে কেউ পা ধরে রাগ ভাঙায়? ঝুঁকে পা ছাড়ানোর চেষ্টা করলো। বিব্রত কণ্ঠে বলল, এলি, এলি ছাড়ো। কি করছো? ছাড়ো বলছি, ওঠো। আগে বলুন ক্ষমা করবেন কিনা। না, কিছুতেই না। আর অশ্রু ঝরাও ওই ছেলেটার জন্য। নিষেধ তো করিনি, তাহলে বিরক্ত করছো কেন? তাহলে আমিও ছাড়বো না। বললাম তো অশ্রু বণিকের জন্য ছিল না। ছুটে তো এসেছিলে ওর জন্যই। তুমি আমাকে কষ্ট দিয়েছো এলি, পুড়িয়েছ আমার প্রেমিক হৃদয়। আমি দুঃখিত সুলতান। বেশ, ছাড়ো এখন। কান্নার ভান ধরতে চাইল বেগম, কিন্তু কান্না কিছুতেই আসছে না। উল্টো ভালো লাগছে এভাবে পা ছুঁয়ে বসে থাকতে। আশ্চর্য, বেশ খানিকটা সময় চেষ্টা করে অতিশয় বিরক্ত হয়ে উঠল। এক ফোঁটা পানি পর্যন্ত বেরোলো না। কি আজব! সহসা তার অন্তর যেন কটাক্ষ করে উঠে বলল,
আসবে না, পানি আসবে না চোখে। সুদর্শন পুরুষের শরীর ছুঁয়ে বসে থাকলে কান্না আসবেও না। নির্লজ্জ নারী। লজ্জা আর রাগের মিশ্রণে একরোখা মুখভঙ্গি বদলে গেল তার। এদিক ওদিক তাকালো সুলতানের থেকে আড়াল করতে। সুলতান ভ্রু কুচকে তাকাতেই পা ছেড়ে শটান দাঁড়িয়ে পড়ল। উপহাস করলো সুলতান। আত্মসম্মানে লাগলো? খটমট করে তাকালো বেগম। ঝাঁঝালো স্বরে বলল, স্বামীর পা ধরলে সম্মান চলে যায়? কোন হাদিসে পেয়েছেন এসব উদ্ভট কথা? তাহলে এক ছুটে বেরিয়ে গেল বেগম। তৎক্ষণাৎ নিজের পাগড়ি খুলে ছুঁড়ে মারল সুলতান। গর্জে উঠল রাগে। এলি আর ভালোবাসে না তাকে, পরোয়া করে না তার রাগ অভিমান। রাগে উত্তেজনায় অস্থির হয়ে যায়। যেই না কোমর থেকে তলোয়ার খুলে ছুরি ফেলবে তখনই দাঁড় ঠেলে প্রবেশ করল বেগম। সঙ্গে সঙ্গে সুলতান গুটিয়ে নিল তলোয়ার, আলকোচে রাখলো পালঙ্কের এক পাশে, গম্ভীর করে তুলল মুখভঙ্গি। বেগমের কোল থেকে টেনে হিঁচড়ে নিচে নামলো তোহফা। মেঝেতে অগোছালো হয়ে পড়ে থাকা পাগড়িতে নজর আটকে গেল বেগমের। কপালে সূক্ষ্ম ভাঁজের দেখা মিলল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে উপলব্ধি করার চেষ্টা করলো এতটুকু সময়ের ব্যবধানে কি অন্যায় করে বসলো পাগড়িটা, যা একেবারে মাথা থেকে মেঝেতে এসে পড়েছে। আলগোছে পাগড়িটা তুলে দুটো ছাড়া দিয়ে পালঙ্কে রাখলো। আবারও পা ভাঁজ করে বসলো সুলতানের সামনের মেঝেতে। এবার আর পা ধরল না, বরং দুজনের মাঝে টেনে দাঁড় করিয়ে দিল তোহফাকে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তার উদ্দেশ্যে বোঝার চেষ্টা করছে সুলতান। চমকাতে বাধ্য হলো ভীষণভাবে। পরোয়া করলো না বেগম। তোহফার গালে চুমো আঁকলো শক্ত করে। হাসছে তোহফা। কিছু একটা ইশারা করতেই সুলতানের কোলে হামলে পড়ল সে। শক্ত করে চুমু এঁকে দিল আব্বাজানের গালে। মেঝেতে নেমে দু হাতে তালি বাজিয়ে লাফিয়ে উঠল হঠাৎই। বাঁধ ভাঙা খুশির জানান দিচ্ছে লাফিয়ে লাফিয়ে। বোকা বনে গেল সুলতান। হতবাক স্বরে বলল, কি হচ্ছে এসব? তোহফা নিজের গাল এগিয়ে দিল আব্বাজানের দিকে। বিস্ময় ভুলে মুচকি হেসে চুমু এঁকে দিল সুলতান। এক মুহূর্ত দেরি করল না তোহফা। তৎক্ষণাৎ ছুটে বেগমের কোলে উঠে গেল আর গলা জড়িয়ে ঠোঁট ছোঁয় গালে। চুমু দেওয়ার স্থানে হাত ঘষে সুলতানের দিকে চেয়ে ক্রুড় হাসল বেগম। জিতে যাওয়ার হাসি। তোহফাকে কোলে নিয়ে উঠে দাঁড়িয়ে বড় গর্বের সাথে বলল, শোধবোধ। শোধবোধ? কিসের শোধবোধ? আমি আপনাকে চুমু দিয়েছি, তার বিপরীতে আপনিও দিয়েছেন। তার মানে রাগ ভেঙে গেছে আপনার? আমি কখনো তোমাকে চুমু দিয়েছি? বিস্মিত কণ্ঠ সুলতানের। দুষ্টু হাসল বেগম। রসিকতার সুরে বলল, মাত্রই তো দিলেন, এখনই অস্বীকার করছেন? তোহফাকে নিয়ে ছুটতে বেরিয়ে গেছে বেগম। একরাশ বিস্ময় নিয়ে চেয়ে থাকলো সুলতান। কিছুক্ষণ ভাবতে উপলব্ধি করতে পারলো বেগমের কথার মর্মার্থ। ক্ষণিকের জন্য চোখ দুটো বড় বড় হলেও সহসা মুচকি হাসি ফুটে উঠল অধরে। বিড়বিড়িয়ে আওড়ালো, অভিমান ভাঙানোর পদ্ধতি যদি হয় এমন মধুর, তবে অভিমান করব আমি কারণে অকারণে, বহুবার, সহস্রবার। রাত নেমেছে। তখনকার পর আর সুলতানের সামনে আসেনি বেগম, না তো সুলতান গেছে তার সামনে। যুদ্ধের চিন্তায় অস্থির সে। কীভাবে বেগমকে উত্তরীয় সাম্রাজ্যে যাওয়ার কথাটা তুলবে সেটাই যেন সাজিয়ে উঠতে পারছে না। ক্রমাগত দহন বাড়ে হৃদয়ে। এলি ছাড়া কীভাবে থাকবে সে এতগুলো দিন? খাতর হয় দৃষ্টি। অসহায়ত্বের দেখা মিলল সুন্দর গম্ভীর মুখটাতে। মহলের বিশাল গোলাকার কামরায় মাহতাবের সাথে বসে যুদ্ধ সম্পর্কিত জরুরি আলোচনা করছে সুলতান। চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট। আশেপাশে গুটি কয়েক সেবক সেবিকা কাজ করছে। আকস্মাৎ সেখানে আগমন ঘটল বেগম আর জার্নাবের। জার্নাব তো দাঁড়ের থেকে কয়েক পা এগিয়েই দাঁড়িয়ে পড়ল, কিন্তু বেগম একদম সুলতানের সামনে এসে দাঁড়ালো। ভ্রু উঁচিয়ে ধরে সুলতান, শুধালো,